করতেছেন, এই কর্মসূচির মাধ্যমে যদি আপনাদের দাবি আদায় না হয় তাহলে আপনারা কি পরবর্তীতে কি কর্মসূচি নিতে চাচ্ছেন? আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যতক্ষণ না আমাদের দপ্তর, আমাদের সরকার আমাদের দাবি মেনে নেবে ততক্ষণ আমরা এখানেই আছি, এখানেই থাকবো। প্রয়োজনে আমরা আমাদের মাস বাড়িতে যাবে, কিন্তু চাকরি ছাড়া আমরা বাড়ি যাব না, এটাই আমাদের শেষ দাবি। ধন্যবাদ। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে স্বপ্না খাতুন, আমি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা থেকে আসছি। আপনারা এখানে কয়জন আছেন বলুন তো আমরা নেতৃত্বস্থানে? এখানে আমরা উপস্থিত আছি আজকে প্রায় 30 জনের মতো ছিলাম। আমাদের মেট্রোপলিটন আমাদের ওসি স্যার বলছেন 4টার পরে এখানে অবস্থান না করার জন্য। এজন্য আমাদের বেশ কিছু সহকর্মী তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আমাদের দপ্তরের সামনেও কিছু লোক উপস্থিত আছেন। কয়েকজনের নাম বলেন। এখানে উপস্থিত আছেন ফিরোজ ভাই, আরিফ ভাই, শফিক ভাই, আকলিমাপু, তাপস ভাই, সাইফুল ইসলাম। এই প্রকল্পের আওতায় কতজন সদস্য? এই প্রকল্পের আওতায় আমরা মোট জনবল হচ্ছে 1301 জন। এত উপস্থিতি আপনাদের এত কম কেন? আমরা দীর্ঘ 5 তারিখ থেকে আমরা আসছি এখানে। আমরা দপ্তরের সামনে কিছু লোক আছে এবং আমরা এখানে কিছু লোক আছি। ভাগ করে আছেন আর কি জায়গায়। ভাগ করে আছে। আপনার যে থ্রেডটা করলেন ওনার ডেজিগনেশনটা বলতে পারবেন কোন মন্ত্রণালয়ে কে উনি? উনি আছেন হচ্ছে অধীনে আছে। আছে ঠিকানা বলতেছি। মোহাম্মদ ইফতেখার হোসেন, যুগ্ম সচিব, প্রকল্প পরিচালক, নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধ, সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম প্রকল্প পরিচালক হিসাবে উনি আছেন। এটা হুমকি দেওয়ার পিছনে ওনার যুক্তিটা কি দেখাইছে? উনি যুক্তি দেখাচ্ছেন আপনারা তো 5 বছর চাকরি করেছেন, দপ্তরের সঙ্গে ছিলেন, এখন আপনারা নতুনদেরকে সুযোগ দেন। এখন কথা হচ্ছে আমরা যখন দপ্তরে নিয়োগপ্রাপ্ত হই তখন আমাদের বয়স ছিল, দপ্তর পর্যায়ক্রমে যখন আমাদের এক্সটেনশন দেয় 2 বার, তখন আমাদের বয়স শেষ হয়ে যায়। এখন আমরা কোথায় যাব? আর দপ্তর আমাদের দিয়ে শুধু আমরা তো ট্রেনার ছিলাম, আমাদের কাজও ট্রেনিং দেওয়া, এছাড়াও দপ্তর আমাদেরকে বিভিন্ন কাজ করায়, যেমন নারী নির্যাতন, বাল্যবিবাহ, আপনার করোনা ভাইরাস, তখন আমাদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয় মাঠ পর্যায়ে এবং আমাদেরকে আশ্বস্ত করা হয় যে আমরা পরবর্তীতে রাজস্ব যেতে পারি, কারণ মহিলা বিষয়ক অধিদপ্তরে আপনার মাঠ পর্যায়ে কার্যালয়গুলোতে যারা নিয়োগপ্রাপ্ত আছেন তার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন প্রকল্প থেকে আসছে। আপনাদের কাছে প্রশ্ন, একই দপ্তরে আপনার কিছুদিন আগে 20টা ডে কেয়ারের পুরাতন জনবলকে 2য় পেজে বহাল রাখা হয়েছে, তাহলে আমরা কি দোষ করলাম? আমরা যেহেতু দক্ষ, আমাদের এখন বয়স নেই, এখন দপ্তর কেন আমাদেরকে ছুড়ে ফেলে দেবে? আমাদের একটাই প্রশ্ন, দপ্তর কেন আমাদের সাথে এগুলো করছে? আপনারা কি দাবিটা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি? আজকে যেহেতু জাতীয় প্রেস ক্লাবের জন্য প্রায় 3 দিন হয়ে গেল আপনাদের, যেহেতু দপ্তর আমাদের কোনো সুহারা দেয় নাই, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর আমাদের দপ্তর থেকে বলা হয়েছে আমরা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দোষর, আমাদেরকে চাকরি থেকে বের করতে হবে। যদি তাই হয় তাহলে বিগত 17 বছরে যত নিয়োগপ্রাপ্ত আপনার প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকেও বের করে দেওয়া হবে। যদি তাদেরকে বের করে দেওয়া হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি যেহেতু বিএনপি পরিবারের একজন সদস্য এবং আমি আমার উপজেলাতে আমি মহিলা ভাইস প্রেসিডেন্ট পদে আছি, আমি সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিছনে একটা কুচক্র মহল উঠে পড়ে লেগেছে, আপনাকে জনসম্মুখে প্রশ্নের সম্মুখে দাঁড় করাচ্ছে যে আপনি একটা ব্যর্থ সরকার। তাই আপনাকে বারবার বলবো, আপনার আশপাশে যারা মন্ত্রী মহোদয়, বিভিন্ন সরকারি দপ্তরে আমলা আছে, এদের মধ্যে থেকে যারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আছে এদেরকে টেনে বের করে দিন, নয়তো আপনার সরকারের অস্তিত্বের প্রশ্নের মুখে দাঁড়াবেন। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা শুনলাম বিষয়টি এমনই, মূলত এটি আমলাতান্ত্রিক একটি জটিলতা। আমাদের যা উনি জানালেন তাতে আমরা এটাই প্রতীয়মান হই যে আসলে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই তারা এই দুর্ভোগের শিকার, এবং যে কারণেই তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিশাল ব্যানারটি নিয়ে তারা মানববন্ধন করছেন আমরা দেখতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।